আসসালামু আলাইকুম। তো আজকে মিতুল ম্যাডাম একটা ছবি দিছেন, শিউলি ফুল কুড়াইয়া একটা ইয়ের মধ্যে করে ছবি দিছেন। তো ছবি দিছেন, কিন্তু আমি সেটা টের পাই নাই। তো পরে টের পাইছি, পরে দেখলাম যে ফুলগুলো টেবিলের মধ্যে ওইটার মধ্যে আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তাহলে এই ফুলগুলো দিয়ে এখন কি কাজ হবে। এখন এটা একটা বিব্রত প্রশ্ন, কি করবে। তো বলে যে এখানে একটু এগুলো সুঘ্রাণ হচ্ছে, এরপরে আর কি। আমি বললাম যে দেখো, এইটা হচ্ছে তোমাদের ফেমিনিনিটি, মানে এটা নারী সুলভ একটা কাজ। আমার বাসার সামনে, বাসার ভিতরে এবং বাসার ভিতরে একটা শিউলি গাছ আছে, আর গেটের কাছে একটা আছে। তো বাসার ভিতরে তো ইয়ারা মেয়েরা ঢুকতে পারে না। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সকালবেলা এরা ওই যে ফুলগুলা কুড়ায়। তো শিউলি ফুল তো কুড়ায়, সেখানে আরও যেসব ফুল গাছ আছে এগুলো থেকে ফুল তারা ছিঁড়ে বা এগুলো ইয়ে করে আর কি। তো আমি খেয়াল করে দেখছি যে মেয়েরা যখন ফুল কুড়ায় তখন সে কিন্তু ভাবে না যে ফুলটাকে সে কাকে দিবে বা এটা দিয়ে কী করবে। সে মূলত এই জিনিসটা তার কাছে ভাল লাগে, সুন্দর ফুল, হ্যাঁ, এটা সাজিয়ে রাখা সুন্দর করে ইত্যাদি। যেমন তারা কথার কথা সাজগোজ করে। তো এই সাজগোজ করার ক্ষেত্রে, সাজগোজ করে আমি কাউকে দেখাবো, এই জিনিসটা সবসময় তাদের মধ্যে কাজ করে না। মূলত সুন্দর করে সাজগোজ করা এই জিনিসটাকে সে এনজয় করে, এবং লোকেরা যখন দেখে এটাকে অ্যাপ্রিসিয়েট করে তখন তো সে অবশ্যই একটা মজা পায়। যেমন করে মিতুল ম্যাডাম ফুলগুলা তুললেন এবং ছবি দিলেন, অনেকেই বলছেন ইত্যাদি, এটা ভালো। কিন্তু নেসেসারিলি ছবি দেওয়ার জন্য যিনি ফুলগুলো তুলছেন সেটা না, কারণ ফুলেরই প্রত্যেক দিনে তোলেন। হ্যাঁ, তো তারপরে আমি ফ্যামিলিনিটি দেখি যে কথার কথা তারা কাউকে আদর যত্ন করতে, কেয়ার নিতে তারা পছন্দ করে। হ্যাঁ, তারপরে এই যে আমাদের যে চীনা হাঁসের ডিমগুলোর মধ্যে পাড়ার সময় একটা ডিম উনি এসে মুরগির একটা কাছে দিলেন, ওই একটা ডিম নিয়ে বেচারি বসে থাকলেন। তা আমাদের অনেকগুলো হাঁস মুরগি খুব সম্ভবত আমাদের কোনো প্রতিবেশী বিরক্ত হয়ে কোনো পয়জন করছে, দিছে, তাদের ছিটাইছে বা কিছু একটা, ওই পাশের বাসায় থেকে এসে এসে এই মানে কয়েকদিনের মধ্যে আমাদের সব মুরগিগুলো ওগুলো মরে গেল। ম্যাক্সিমামই মরে গেছে, আমরা খুব কমই জবাই করছি। তো এইটা যেহেতু ডিমের তা দেওয়ার জন্য বসেছিল, সেইটা তো বেঁচে গেছে। তারপরে ওই ডিমটা থেকে একটা হাঁসের বাচ্চা হয়েছে, চীনা হাঁসের বাচ্চা। চীনা হাঁসের বাচ্চাটা হওয়ার পরে 2 দিনের মাথায় সে ড্রেনে নিচে দিয়ে ওই পাশের বাসায় গেছে, এবং এরপরে সে কেমন জানি অসুস্থ মনে হলো। আমার বাবা আমাকে বললো যে মুরগিটা তো অসুস্থ, কী করা এখন। আমি কিছু বলিনি, তো যদি আমি বুঝতেছিলাম যে এটা মারা যাবে। এনিওয়ে 2 দিনের বাচ্চাটা রেখে মুরগিটা সকালবেলা দেখা গেলো যেটা অলরেডি মরে গেছে। এখন এই মুরগির বাচ্চা, এই চীনা হাঁসের বাচ্চা, এইটা তো এতিম হয়ে গেছে। তো আমাদের এমনি দেশি হাঁস আছে, তাও মুরগি ফুটাইছে 3টা, আর 1 জোড়া চীনা হাঁস আছে যেটার ডিম হাঁস এবং হাসি। তো বাচ্চাটা আল্লাহর রহমতে এখনও সারভাইভ করছে। তো এটার জন্য ওনার ভীষণ মায়া। তো এটা ড্রেনের মধ্যে নামলে ওই অসহায় বোধ করে চিঁচি আওয়াজ করে, তারপরে আমাকে হায়ার করে নিয়ে আসে। আমি এমনকি আজকে ওই বাসায় চলে যায় কিনা সেজন্য খালি পায়ে ড্রেনের মধ্যে নেমে ওটাকে উদ্ধার করে নিয়ে আসছি। এখন তো উনি এটারে নিয়ে মানে একেবারে সে জড়াইয়া এই করে খুবই, তো যা হোক, এটা খুব সুন্দর। আমি দেখাইতে পারলে আপনারা খুব ইয়ে করতেন। বাচ্চাটা সারভাইভ করছে এখনও।
কিছু কিছু খাচ্ছে এবং করছে, সারভাইভ করছে। আমাদের পাশে পিছনের রুমের এখানে সিলিংয়ের ওখানের মধ্যে ফুটা দিয়ে এই যে ইঁদুর না চিকা, হ্যাঁ চিকা এরকম ওই যে বাচ্চা দিছে। তো এ তো খুব গন্ধ, তো আমি তো সেই বাচ্চা এখন কি করব, একবার এরকম মারছি, এই জন্য আমাকে ভীষণ বকাঝকা করা হয়েছে। তা আরেকবার যেরকম এরকম চিকায় মুরগি চিকা দিছে, বাচ্চা দিছে। তা আমি এটা বুঝতে পারতেছিলাম, কারণ এটা নড়াচড়া বোঝা যাচ্ছিল, ওই যে মানে প্লাস্টিকের যে শিট আছে ওইটার নিচের থেকে। এখন ওনার কথা হচ্ছে যে এগুলা বাচ্চা, এগুলাকে সরাই দাও, কিন্তু মারবা না। হ্যাঁ, তো এখন বাচ্চা একটা, আমি যাই হোক এটার জন্য এগুলোকে রিমুভ করছি, মানে আসলে এগুলোকে মারছি। তো একটা বাচ্চা নিচে পড়ে গেছে, তখনও মরে নাই, তো আমি এটা বাইরে নিয়ে রাখছি। এখন উনি মানে এটা কোনোভাবে মারতে দিবে না। এই যে বাচ্চা দেখলে আর কি। হ্যাঁ, হলের থেকে যেসব মেয়েরা আমাদের বাসায় আসে, আমরা তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আছি এত বছর, তা আমাদের বাচ্চারা যখন ছোট ছিল, মানে কি বলবো, বাচ্চা দেখলে মেয়েদের মাথা খারাপ হয়ে যায় একদম টোটালি। হ্যাঁ, এবং বাচ্চার ঘ্রাণ পাইলে তো আর কোনো কথা নাই। হ্যাঁ, মানে এটা কথাটা অশ্লীল শোনায় যে তারা মানে শুঁকতে থাকে বাচ্চাটাকে। হ্যাঁ, বাচ্চাটাকে এটা আসলে একটা মানে মাতৃত্বের ব্যাপার আর কি, ফ্যামিনিনিটি। ফ্যামিনিনিটি নিয়ে আমি এটুক বললাম আর কি। হ্যাঁ, তখন আমার ওয়াইফকে আমি কিছু কথা বললাম। আমি যেহেতু তাত্ত্বিক মানুষ, সব বিষয়ে তত্ত্ব চর্চা করি, তো সেই তত্ত্ব চর্চা হিসেবে কিছু কথাবার্তা বললাম। আমার সবগুলো রুমেই লেখার কোনো সুবিধা থাকে, ওই যে হোয়াইট বোর্ড ইত্যাদি থাকে। তো ওখানে হোয়াইট বোর্ডে লিখে আমার ওয়াইফকে কিছু কথাবার্তা বললাম। তো পরে আবার আরেকজনের সাথে কথা বললাম দুপুরে, তার সাথেও কিছু বিষয়ে প্রাসঙ্গিক কথা বললাম। পরে ভাবলাম যে এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করি, তাহলে এই কথাগুলো অন্যরা শুনে এগুলার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবেন। তো পয়েন্টটা হচ্ছে এই যে ফ্যামিনিনিটি, এই ফ্যামিনিনিটিকে পুরুষরা তাদের অধিকাংশই এবং নারীরা তারা প্রায় সবাই এটাকে খারাপ মনে করে। আমার ওয়াইফকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ সৌরভ, তোমার সাথে কথা বলি, সাপোজ তুমি তো জানোই না, এখন সৌরভ আমাদের আসলে ক্যামেরাটা অপারেট করছে, কিন্তু সৌরভ আসলে জানতো না যে কী বিষয়ে আমি কথা বলবো আর কি। তো তোমাকে আগেবার তো বলিনি যে তাহলে একটা লাইভলিনেস নষ্ট হয়ে যাবে সেজন্য আর কি। হ্যাঁ, তো আমি বললাম যে দেখো, আসলে আমার ওয়াইফকে বললাম যে দেখো, এই যে ফ্যামিনিনিটি অর্থাৎ নারীদের নারী সুলভ যে আচরণ, এইটাকে অধিকাংশ পুরুষ তো বটেই, নারীরা তার চেয়েও বেশি এটাকে আসলে খারাপ মনে করে। এখন তখন তারা জাম করে বলবে যে পুরুষতান্ত্রিক সমাজ আমাদের মধ্যে এটা তৈরি করছে, নারীরা নারী হয়ে আছে, অবলা হয়ে আছে তাদের মধ্যে ইত্যাদি এগুলো। তো আসলে এই আমি যেটা বলতে চাচ্ছি যে নারীদের নারী সুলভ বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। পুরুষদের পুরুষ সুলভ বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। কোনো একজন পুরুষ কিছু ফুল দেখলে কুড়াইয়া আঁচলে করে নিয়ে আসি, আনার পরে ভাববো যে কাকে দিব, এরকম কখনোই করবে না। সে হয়তো আর কুড়াবে না, আর কুড়াইলে সে ভাববে যে এটা আমি তাকে দেব বা কাউকে দেওয়ার জন্যে। হ্যাঁ, আমাদের এক ভাই, তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, তো আমরা মেয়েদের হলকে লেডিস হল বলতাম। তো লেডিস হলে কেউ যাইতো, তারপরে দিয়ে তা আমানত হলে আমি শেষের দিকে ছিলাম। তো বলতেছে এই আমাকে ওই ফুলটা একটু দেন। হ্যাঁ, তো খুব ইয়ে করে, তো কেন ভাই ওটাই কেন, ওটা আমি নিয়ে যাব। এই কিন্তু একটা নারী যখন একটা ফুল ছিঁড়ে অথবা লাগায় বা কিনে, নেসেসারিলি যে সবসময় সে এটা ভাবে না যেটা কাউকে আমি দিব। এরকম নারীদের সাথে আমি কথা বলেছি এবং তাদের এই কথাটা আমি বিশ্বাস করেছি যে এরকম বেশ কিছু সংখ্যক নারী আমাকে বলেছে ছোটোবেলা থেকেই তারা স্বপ্ন দেখে যে তারা বাচ্চার মা হবে, তাদের বাচ্চার কথাটা ভাবে। হ্যাঁ, বাচ্চার পিতা কে হবে, তার একটা জামাই হবে, জামাই হলে কত সুবিধা হবে, এই ভাবনাটা তার কিন্তু পরে আসে।
মানে সন্তান কেন্দ্রিক চিন্তাটা তার ছোটোবেলা থেকে, এই জন্য দেখা যাচ্ছে যে ওই যে বাচ্চা পুতুল নিয়ে যে মেয়ে বাচ্চারা খেলতে পছন্দ করে, এগুলো একদম জন্মগত একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো নারীদের এই যে ফেমিনিটির ব্যাপারটা আমি একদম অন ক্যামেরা কনফেস করছি, এবং আমার সাথে যারা কথাবার্তা বলেছেন তারাও জানেন যে জীবনের একটা পর্যন্ত আমি তো মানুষের অধিকার এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে নারীদের অধিকার এগুলো নিয়ে কাজ করি, কিন্তু কম্পিটেন্ট গার্লস এরকম একটা গ্রুপ করতে হবে। একবার আমি আমার ফলোয়ার এক মেয়েকে নিয়ে কতগুলো লিস্ট করলাম যে কম্পিটেন্ট গার্ল কী কী পারবে ইত্যাদি, 10-12টা বৈশিষ্ট্য। কিন্তু ইনফ্যাক্ট আমি আনটিল রিসেন্টলি, মানে রিসেন্ট বলতে অত বছর কয়েক, আমি মনে করতাম, আমি এগুলো কিন্তু খারাপ মনে করতাম যে এগুলো আসলে কিন্তু কোনো ভালো বৈশিষ্ট্য না, কম্পিটেন্ট এবং প্রফেশনাল মানুষের এই বৈশিষ্ট্য না, লাভিং, কেয়ারিং, ইমোশনাল হওয়া, সো অ্যান্ড সো, এগুলো আর কি। তো এখন আমি মনে করি যে আসলে ফিমেল পার্সন ফ্যামিনিন হবে, মেল পার্সন ম্যাসকিউলিন হবে, এটাই হলো একটা গুড বন্ডিং, গুড সোসাইটি, গুড ফ্যামিলি, এবং এটাই হচ্ছে যে ন্যাচারাল, এটা আমি সঠিক মনে করি। এখন যেহেতু মনে করা হচ্ছে যে মেল পার্সনস আর দ্য স্ট্যান্ডার্ড, বিকজ স্ট্যান্ডার্ডকে করা হচ্ছে বর্তমান পুঁজিবাদী সমাজে ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ পাওয়ার, আর মানি এবং পাওয়ারগুলা মেলরা হোল্ড করেছে হিস্টোরিক্যালি হিউম্যান সিভিলাইজেশনে। এখন তাহলে মনে করা হচ্ছে তাহলে মেয়েরা যেহেতু এগুলোতে ডিপ্রাইভ, তাহলে সমাজ তাদেরকে ডিপ্রাইভ করেছে, এবং এই যে জেন্ডার রোল এটা একটা সোশ্যাল কনস্ট্রাকশন, এবং এগুলোকে আমাদের ভাঙতে হবে, এবং ভাঙলে আমরা একটা ইকুয়াল পজিশনে নিয়ে আসতে পারবো। সংক্ষেপে এটা হচ্ছে যে পাশ্চাত্য নারীবাদের মূল থিসিস, এবং এটা একটা ভুল থিসিস। কেননা যে এই যে মানি এবং পাওয়ার জন্য যে প্রফেশনাল স্কিলের দরকার, সেই প্রফেশনাল স্কিলটা পাওয়ার জন্য একজন ব্যক্তির যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এগুলো হচ্ছে মূলত হচ্ছে ম্যাসকিউলিন বৈশিষ্ট্য। সে যেটা বলবে সেটাই মিন করবে, যেটা মিন করবে সেটাই বলবে। হ্যাঁ, সে লজিককে প্রায়োরিটি দিবে ওভার ইমোশন অ্যান্ড এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি। হ্যাঁ, সে কম্প্যাশনেট হওয়ার চেয়ে বরঞ্চ সে রেশনাল হওয়া, ডিটারমিন হওয়া, রুথলেস হওয়া, এগুলোকে প্রায়োরিটি দিবে, এবং সে কোনো একটা কাজে ফোকাসড থাকবে যেটাতে সে ক্রমান্বয়ে ডেভেলপ করবে। আমি উনি আমাকে বললেন যে স্যার, রান্নাবান্না সব মেয়েরাই করে, তারাই ভালো পারে, কিন্তু মাস্টার শেফগুলো সব পুরুষ, তাহলে এটা কি নারীদেরকে দমিয়ে রাখার একটা উদাহরণ নয়? তখন আমি ওনাকে বুঝিয়ে বললাম যে দেখেন, স্মল স্কেলে একটা জিনিস করতে পারা এবং লার্জ স্কেলে করতে পারার মধ্যে একটা পার্থক্য আছে। স্মল স্কেলে মেয়েরা সারাদিন হাঁটতে পারবে, কিন্তু দৌড়াতে গেলে সে কিন্তু পুরুষদের সাথে পারবে না। আবার পুরুষরা খুব জোরে দৌড়াতে পারবে, অনেক কিছু লিফট করতে পারবে, কিন্তু সারাক্ষণ হাঁটাহাঁটি করা, এটা ওইটা বহন করা ইত্যাদি করা, এইটার সাথে সে কিন্তু অভ্যস্ত না। আমাদের যে ডায়েটিশিয়ান সজল আসছিল, প্রিন্স মোহাম্মদ সজল, আর সজলও আমাদেরকে ঠিক এই ধরনের কথাবার্তাগুলো বলেছিল এবং কোথাও সে লিখেছে আর কি। তাহলে আমরা যে একটা সোসাইটি করতে চাচ্ছি, যে সোসাইটির মধ্যে মানুষ সমান হবে, এটা আসলে একটা ভুল প্রজেক্ট, ওয়েস্টার্নের প্রজেক্টটা ভুল। হ্যাঁ, তাহলে এখন কথার কথা, যাদের হাতে পাওয়ার আছে, যারা ইকোনমি নিয়ন্ত্রণ করে, পলিটিক্যাল পাওয়ার নিয়ন্ত্রণ করে, মিলিটারি পাওয়ার নিয়ন্ত্রণ করে, তারা তো অ্যাডভান্টেজেস পজিশন আছে, এটা তো সঠিক। তো সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো, এই ব্যাপারে ইয়ারা মানে এই ব্যাপারে এই যে সমান করতে চাওয়া হচ্ছে, এখানে একটা আন্ডারলাইং অ্যাসাম্পশন কাজ করতেছে, সেটা হচ্ছে দিস ইজ দ্য অনলি লাইফ, এবং এই লাইফের মধ্যে যেসব ডিসপ্যারিটি, মানে যেসব বৈসাদৃশ্য আছে, এগুলো সোশ্যাল কনস্ট্রাক্ট, এগুলোকে আমরা রিশেপ, রিস্ট্রাকচার করে নিতে পারি, অথবা আমাদের সেটা করা উচিত। তা আমি বললাম যে দেখো, আমরা যদি লাইফ ভিউ, প্যারাডাইম বা ফিলসফি এর দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে এই দৃষ্টিভঙ্গিটা কতটা ভুল। তো আমাদের যে ইসলামিক ফ্রেমওয়ার্কের ব্যাপারটা কি, মানে আমরা ইসলামটাকে একটা লিগ্যাল আসপেক্টে দেখতেছি, এবং ওয়েস্টার্ন
লাইফ ভিউ দ্বারা আমরা ওয়েস্টার্ন প্যারাডাইম দ্বারা আমরা এমনভাবে অবসেসড হয়ে আছি, আমাদের মানে যদি আমরা বলতেছি হ্যাঁ আমরা ইসলাম ফলো করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইসলামের যে লাইফ ভিউ সেটাকে আমরা বাদ দিয়ে জিনিসটাকে দেখতেছি। তো আমার ওয়াইফকে বললাম যে দেখো যে হ্যাঁ আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফের সাথে না, আসলে আমার কাছেই যারা থাকে তাদের সাথে আমি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। এটা ভাবি না যে এই কথাটা তো হারাই চলে গেল আর কি। হ্যাঁ, যেহেতু আমার মানে স্বভাব যেমন কবিতা লেখা, আমার স্বভাব হলো যে বিষয়গুলো নিয়ে চিন্তা করা, ক্রিটিক্যালি সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করা। তো আমার ওয়াইফকে আমি বললাম যে দেখো মহিলা সাহাবীরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে পুরুষরা তো জিহাদ করে, তারা তো সব সওয়াব সেখানে লুটে নিচ্ছে। হ্যাঁ, তখন উনি কিছু আমলের কথা বললেন যে এই আমলগুলো তোমরা করো, তোমরা কিন্তু সেই সওয়াবটা পাবা। তা আমার বাসায় একটা ছেলে কাজ করে মাঝে মাঝে, নাসির মিস্ত্রি। আমি বললাম যে নাসির 8 ঘন্টা কাজ করলো, 800 টাকা পেল। আরেকজন তাকে সে অন্য তার এনগেজমেন্টের কারণে সে ততক্ষণ কাজ করতে পারে, সে 2 ঘন্টা মাত্র কাজ করতে পেরেছে, তার অন্যান্য প্রবলেমের জন্য সে পারে নাই। মানে সাপোজ শি ওয়াজ নট ইন এ কন্ডিশন যে সে 8 ঘন্টা কাজ করবে, সে 2 ঘন্টা কাজ করেছে। আমি চিন্তা করলাম যে আমি নাসিরকে যে 800 টাকা দিছি, 2 ঘন্টার জন্য ওকে আমি ঘন্টাপ্রতি 400 করে 800 টাকা দেব। তাতে করে ওই 2 ঘন্টা কাজ করে যে 800 টাকা পেয়েছে তাতে কোনো কমতি হলো না। কিন্তু সে যদি মনে করে যে না 2 ঘন্টা কাজ করে আমি যে টাকাটা পাইছি এটা কম হয়েছে, তাহলে সে 800 টাকাকে 800 টাকা মনে করে না, বা নাসিরের 800 টাকা তার 800 টাকাকে বেশি, এরকম কিছু একটা মনে করে হয়তোবা। তাহলে দেখা যাচ্ছে যে পাওয়ার এবং ইকোনমিক পাওয়ার সহ নানা ধরনের পাওয়ার পুরুষের হাতে থাকার মাধ্যমে পুরুষরা মানে একটা অ্যাডভান্টেজেস পজিশনে আছে। এই জিনিসটা মনে করো ততক্ষণ সঠিক হবে যতক্ষণ আমরা এই দুনিয়াটাকেই শুরু এবং শেষ এবং এর মধ্যে আমরা চিন্তা করব। বরঞ্চ এটা একটা জেন্ডার রোল, এটা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন, এবং এইটার বিনিময়ে সে ততখানি পাবে পুরুষরা যা পাবে, যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ হোক নারী হোক কারো আমল আমি নষ্ট করব না, তারা বা'দুকুম বা'দা সমান সমান। তাহলে ট্রেডিশনাল জেন্ডার রোলটাকে উল্টানোর চেষ্টা করা হচ্ছে কেন? এটা কারণ ওই চিন্তাটা যে ওরা তো সব ক্ষমতাগুলো নিয়ে নিল। তাহলে এখানে আকরাম নদভী যেটা বলেছেন খুব চমৎকারভাবে, যে মর্যাদার বিষয়টা, আমরা মর্যাদার বিষয়টাকে মানে পাওয়ারের চেয়ে কম মনে করতেছে। হ্যাঁ, কিন্তু মর্যাদাটা পাওয়ারের চেয়েও বেশি। আমরা তো মানে ইসলামিক ফ্রেমওয়ার্কে তো ইন এ সেন্স বলা যায় যে মানে ইসলামিক শরিয়তে তো মেয়েদেরকে ফেভার করা হয়েছে। হ্যাঁ, মানে থিওরিটিক্যালি, হ্যাঁ প্র্যাকটিসই সমাজের মধ্যে হচ্ছে না, সেজন্য তো সোশ্যাল মুভমেন্ট লাগবে, সেজন্য কাজ করতে হবে। হ্যাঁ, এবং সমাজ ডিজেনারেট হবে এবং সোশ্যাল ওয়ার্কাররা সেটার জন্য কাজ করবে, নবী রাসূলরা কাজ করছে, আমরা কাজ করবো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমি বলতেছি যে এই যে ফেমিনিন বৈশিষ্ট্যগুলোকে যে ফিমেলরে খারাপ মনে করে। আমার ওয়াইফের সাথে কথা বলার পরে যার সাথে আমি কথা বললাম তাকেও আমি জিজ্ঞেস করলাম, আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তুমি একজন নারী হিসেবে তোমরা বলো যে আসলে কি মেয়েরা এরকম মনে করে যে এই মেয়েসুলভ বৈশিষ্ট্যগুলো আসলে খারাপ, ত্রুটি, দুর্বলতা, অপূর্ণতা, এগুলোকে নেগেটিভলি দেখে? তারা দুজনে আমাকে কনফেস করেছে। আপনারা যারা নারীরা শুনছেন আপনারাও এটা পর্যালোচনা করবেন যে আসলে আপনারা এই জিনিসটাকে খারাপ মনে করেন। তো এক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের স্মার্ট ইসলামপন্থী মেয়েরা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ বা যারা উচ্চশিক্ষিত বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়, এটা ইন জেনারেল মনে করে যে পুরুষতান্ত্রিক সমাজের কারণে এটা হয়েছে। ওই যে বললাম যে কনস্ট্রাকটিভিস্ট থিওরি, এবং তখন তারা ব্লেম গেম এবং কনস্পিরেসি থিওরি যে একটা ব্যাপার, এটা একই ব্যাপার, মানে দুইটা একটা কয়েনের এক পাশ থেকে যেমন একদিকে দেখা যায়, আরেক পাশ থেকে অন্য চিত্র দেখা যায়, মূল্যটা সেম। তো ব্লেম গেম এবং কনস্পিরেসি থিওরি একই মুদ্রার এপিটুপিট, এটা তার একর। এবং এইটা হচ্ছে যে আমি বলছি যে এটার গোড়াটা হচ্ছে তার একটা ভিকটিমহুড মেন্টালিটিতে ভোগে, এবং যেই জনগোষ্ঠী বা যেই কমিউনিটি ভালনারেবল তাদের মধ্যে ক্রমান্বয়ে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে তার মধ্যে এটা হলো ভিকটিম মেন্টালিটি। হ্যাঁ, তো এই যে এই নারীদের মধ্যে যে ব্লেম গেম, এইটার গোড়া হচ্ছে ভিকটিমহুড মেন্টালিটি। হ্যাঁ, তো এই ভিকটিমহুড মেন্টালিটি একটা পার্সোনালিটি প্রবলেম, এবং এটা একটা পার্সোনালিটি ল্যাকিংয়ের প্রবলেম।
তো এই যে এই কথাগুলো বলার পরে দিয়ে আমার ওয়াইফ সিমস যে সে খুব বেশি কনভিন্স হয় না। তখন আমি আরেকটা মানে আরও ইস্যু সেখানে মধ্যে যোগ করলাম। আমি বললাম যে দেখো, একটা রিলেশন মনে করো, একটা হিটারোসেক্সুয়াল রিলেশন, একটা ছেলে মেয়ে, সেটা যে ধরনের সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের বাইরের সম্পর্ক, যে বন্ধুত্ব সম্পর্ক, হোয়াট এভার নেম যা এখন লোকেরা যা দিচ্ছে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু রিলেশনটা যখন ফেল করে, নারী পক্ষ সকল দায়িত্ব অস্বীকার করে। সে কখনো বলে না যে হ্যাঁ আমি এটা ভুল। অবশ্য আমি একজন নারীকে দেখেছি, আমি আর অন ক্যামেরা নাম বলছি না, মানে ওনার ডিভোর্সটা নিয়ে আমি আসলে খুবই মানে ছিল, উনি আমার কিছুই না, কিন্তু এখানে আমার যারা সেন্টারের লোকজন, আমার ওয়াইফ, সবাইকে আমি ইনভলভ করেছিলাম। পরে ওই মহিলার সাথে আমি যোগাযোগ করেছি। এনিওয়ে উনি আসলে করেছেন যে হ্যাঁ শি হ্যাজ গট সাম প্রবলেম ইত্যাদি আর কি। ইন জেনারেল কোনো একটা রিলেশন, বিশেষ করে নন মেরিটাল যে রিলেশনগুলো, অ্যাফেয়ারগুলো ভেঙে যাওয়ার পরে নারীটা বিলকুল এটাকে অস্বীকার করে। সে কখনোই কোনো দায়িত্ব নেয় না। এখন একটা রিলেশনে কেউ আগাইছে, কেউ রেসপন্স করছে, এটা কন্ট্রিবিউশনের দিক থেকে হতে পারে যে কারো কন্ট্রিবিউশন 30%, মেয়েটা 30% পজিটিভ ছিল, ছেলেটা 70% পজিটিভ ছিল। মেয়েটা সামহাও ইমপ্রেসড হয়েছে, একটা রিলেশন গড়ে উঠছে, পরে ভেঙে গেছে। তো ওই 30% তো সে স্বীকার করার কথা, সে হারামও কিছু স্বীকার করবে না। তা আমি বললাম যে এখানে আমি দেখলাম যে দুইটা জিনিস আছে। তো দায় দায়িত্বের দিক থেকে আমরা যদি লিগ্যাল আসপেক্টে দেখি অবজেক্টিভলি, তাহলে ওর 30%। আর পার্সোনালি যদি আমরা দেখি এথিক্যাল দিক থেকে, তাহলে ওই 30% জিনিসটাকে স্বীকার করা, তার দায়টা কিন্তু 100%। মনে করো আমি তোমার কাছে 5 টাকা পাই, ওই 5 টাকা তুমি আমাকে দিলে আমার 50 টাকার একটা কাজ হয়, যেখানে 5 টাকাটা হচ্ছে যে কত পার্সেন্ট, 10%। ওকে, না আমার 10% তুমি না দেওয়াতে অবজেক্টিভলি আমার ক্ষতি হয়েছে 10%, কিন্তু সাবজেক্টিভলি ফ্রম এথিক্যাল পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ, তুমি এই 5 টাকা না দেওয়ার জন্য 100% দায়ী। মানে এথিক্যাল দায়িত্বটা অলওয়েজ কিন্তু 100%, 1-on-1। তাহলে ওর রিলেশনে ওর কন্ট্রিবিউশন যদি 20% হয়, এই 20% অস্বীকার করার 100% দায় কিন্তু তার। এগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা থাকি চোখে দেখতেছি, এটা আমরা দেখতেছি। তো আমি আরও বললাম যে সেখানে দেখো যে এই নারীদের যে নারীসুলভ বৈশিষ্ট্য আমরা যেগুলোকে বলি, শুরুতে আমি যেটা বললাম এমপ্যাথি, ইমোশন, কেয়ার, ইত্যাদি, এই জিনিসগুলো নারীদের মধ্যে বেশি আছে। তা আমার ওয়াইফকে একদম আমি হাতে কলমে বললাম যে এই যে মনে আমার এই ট্যাপটা আমি বললাম যে আমার এই ট্যাপটা আমি ওখানে কিবোর্ড ছিল, কিবোর্ডের উপর রাখলাম, খালি জায়গায় রাখলাম। আমি যখন খালি জায়গায় রাখছি তখন এটা কিছু জায়গা অকিউপাই করছে। আমি যখন কথার কথা আমি এটাকে যখন এখানে রাখবো, এটার উপর রাখবো, এটাকে অকিউপাই করে। তাহলে আমি যখন কোনো কিছুকে হোল্ড করব, নেসেসারিলি সেটা কিন্তু কোনো কিছুকে ডিসপোজিশনে নিয়ে যায়, অর্থাৎ কোনো কিছু ডিসপোজিশন হয়ে যায়। আমি যখন এইটা হাতে নিছি, এইটা আমার হাত থেকে চলে গেছে। এখন আমার হাতে আমি যদি এই মাইক্রোফোনটা নিতে হয়, তাহলে এটা আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি যখন বলি যে নারীদের এই বৈশিষ্ট্যগুলো বেশি আছে বা এগুলো নারীসুলভ বৈশিষ্ট্য, তাহলে অঙ্কের নিয়মে আমার বুঝতে পারি যে এই বৈশিষ্ট্যগুলো কিছু কিছু বৈশিষ্ট্যকে রিপ্লেস করে অথবা ডিক্রিজ করে। সেই বৈশিষ্ট্যগুলো কি? সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে লজিক, রিজন এবং লিডারশিপ, রেসপন্সিবিলিটি। এই জিনিসগুলোকে সে হটাইয়া ওই জায়গাটা দখল করে। এমন নয় যে সে ফুললি লজিক্যাল অ্যান্ড ফুললি ইমোশনাল, এটা হয় না। এগুলো একটা কিন্তু এগুলো অন্টোলজিক্যাল রিলেশনটা হচ্ছে নেগেটিভ। একটা থাকলে একটা কমবে, থাকবে না, একটা বাড়লে আরটা কমবে, মানে আমরা যেটাকে বলেছি কি বিপরীত অনুপাত। ওকে, তাহলে এখন দেখো প্রফেশনাল কাজের জন্য কোন বিষয়গুলা সুইটেবল। তুমি যদি সাকসেসফুল হতে চাও, কেউ যদি হোয়াট এভার যে কাজে হোক না সাকসেসফুল হতে চায়, তাকে যে প্রফেশনাল বৈশিষ্ট্যগুলো করতে হবে, হোল্ড করতে হবে, সেগুলো ইন্ট্রিনজিক্যালি, বায়োলজিক্যালি, হিস্টোরিক্যালি নারীদের মধ্যে কম, পুরুষদের মধ্যে বেশি। যার কারণে অটোমেটিক্যালি দুনিয়া পরিচালনার দায়িত্বটা পুরুষদের কাছে চলে গেছে। শুধু দুনিয়া পরিচালনা না,
আমি আমার ওয়াইফকে আজকে সকালবেলা এই কথাগুলো বললাম এক্সিটিংয়ে, এবং আমরা প্রত্যেকদিন আমি এরকম কিছু করি। আমার একটা তো ফর্মুলাই আছে যে তুমি যদি বুদ্ধিভিত্তিক জীবনযাপন করতে চাও, যে কারোর সাথে কোনো সুনির্দিষ্ট বিষয়ে তুমি কথা বলবে একদিন কিছু না কিছু। আমি একটা পোস্টারও তৈরি করেছি এটার পরে, ওই বিষয়ের উপর তুমি অন্ততপক্ষে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিছু একটা লিখবে, হ্যাঁ। এবং কোনো সুনির্দিষ্ট বিষয়ে তুমি পড়াশোনা করো অথবা ভিডিও লেকচার শোনো, দুইটার যে কোনো একটা কাজ করবে। না কিছু না কিছু পড়বে বা শুনবে, কিছু না কিছু বিষয় খুচরা আলাপ না, বিষয়ভিত্তিক আলাপ। সেখানে হয়তো তুমি 10 মিনিট বলছো, কোনো ব্যাপার না, আর পুরো লিখা, এই কাজগুলো আমি করার চেষ্টা করি। তা আমার ওয়াইফকে আমি এটা বললাম যে দেখো যে একটা বিষয় হোয়াট এভার যে বিষয়, সেই বিষয়ে তাকে যদি একটা বিশেষ যোগ্যতা অর্জন করতে হয়, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হয়, তাকে তো দিন রাত ভুলে, নাওয়া খাওয়া ভুলে ওটার মধ্যে লেগে থাকতে হবে। কিন্তু একটা নারীর পক্ষে সেটা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? বিকজ অফ ম্যাটারনিটি। ওই যে কথাটা শুরু করছিলাম, যেটা ম্যাটারনিটি দিয়ে, ফ্যামিনিনিটি দিয়ে। সে যদি কোনো একটা ফিলোসফিক্যাল চিন্তা বা সায়েন্টিফিক চিন্তা অথবা কোনো একটা মানে হোয়াট এভার ইট ইজ, এটা চিন্তা নিয়ে শুধু ইনভলভ হয়ে যায়, তার বাচ্চাগুলো তো মারা পড়বে। ওকে, এভরিথিং করে। আমি দেখছি যে এমনকি ওই যে মুরগির কথা দিয়ে শুরু করেছিলাম, যে মুরগিগুলা ডিমে তা দেওয়ার সময় তুমি এগুলো কীভাবে জানি সেগুলো স্ক্রুর মতো লেগে যায়, তুমি এগুলো তুলতেও পারবে না। তুলতে গেলে তোমাকে কিন্তু জোর খাটাই তুলতে হবে, মানে সে ডিমের সাথে এমনভাবে লেগে থাকে, জোর দিয়ে বসে থাকে, সকল জোর দিয়ে বসে থাকে। হ্যাঁ, তো এখন তার পক্ষে তো মানে কোন একটা বিষয়ে কনসেন্ট্রেট করা সেই লেভেলে এটা সম্ভব হয় না। এটা সম্ভব না হওয়ার কারণে দেখা গেছে যে তাদের মধ্যে সেরকম ক্রিয়েটিভ রিসার্চার ডিসকভারি করছে, ইনভেনশন করছে, এরকম লোক কিন্তু পাওয়া যায় না। এবং আমরা পুরুষরা আমরা কিন্তু তাদেরকে এজন্য দায়ী করি, এবং তারা নিজেদেরকে নিজেরা দায়ী করে। দেখা যাচ্ছে কত বড় একটা মিসনোমার, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। শি ইজ নট ডেস্টাইন্ড ফর দ্যাট। দ্য হোলি ডিভাইন ডিউটি দ্যাট হ্যাজ বিন বেস্টোড আপন দ্য ফিমেল পারসন, ইট সেন্টার্ড যে মানব জাতির যে প্রজনন এবং মানব জাতির ভবিষ্যৎ, সেটাকে কেন্দ্র পরম্পরা আর কি, এটাকে কেন্দ্র করে হয়েছে। হ্যাঁ, তো এখন এইটাকে ইসলামিক ফ্রেমওয়ার্কে এটাকে ব্যালেন্স করা হয়েছে তাওহীদের ধারণা দিয়ে, বিকজ আল্লাহ হুকুম করেছেন। আই এম রেসপেক্টফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু এ গার্ল, আমার নামটা মনে আসতেছে না, কেউ জানি বলেছিল, অনেক বছর আগে পড়েছিলাম, যে সে বলছিল যে আমি পর্দা এই জন্যই করিনি যে এটার এই উপকারিতা, যদি উপকারিতাগুলো আছে, আমি এই জন্যই করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করার জন্য আমাকে বলেছেন। তো সন্ধ্যাবাতি নাম ছিল না? আচ্ছা, তো এটা খুবই চমৎকার কথা। ইসলামিক ফ্রেমওয়ার্ক আমি একটা কাজ এই জন্যই করি, এই জন্যই কাজটা লিগ্যাল, এই জন্যই কাজটা মোরাল, এই জন্যই কাজটা মানে জাস্টিফায়েবল, বিকজ ইট হ্যাজ ডিভাইন সাপোর্ট, ডিভাইনিটি হ্যাজ কমান্ডেড ইট। আল্লাহ এটা বলেছেন, এবং আল্লাহ যদি থেকে থাকেন, যে কোনো আল্লাহ অবিশ্বাসী, খোদা অবিশ্বাসী লোকও এটা স্বীকার করতে বাধ্য। অঙ্কের নিয়মে 2-এর সাথে 1 যোগ করলে যেমন 3 ছাড়া আর কোনো কিছু হবে না, তেমনি যদি সেরকম কোনো অ্যাবসলিউট এন্টিটি থেকে থাকে, হি ইজ দ্য সোর্স অফ আমাদের সকল ল, মোরালিটি, জাস্টিফিকেশন, সব কিছু, তাই না? আর এটার সাথে আমাদের আছে যে আল্লাহ যেটা বলেছেন যে মানে কন্টিনিউশন অফ লাইফ হিয়ার আফটার। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে নারী হোক পুরুষ হোক, আমি কারো কিন্তু আমল বরবাদ করবো না, প্রত্যেককে আমি ইয়ে দিব। রাসূল ইসলাম বলছেন যে তোমরা জিহাদ করতে না পারলে তোমরা এই আমলগুলো করো, এগুলো তোমরা জিহাদের সমতুল্য সওয়াব পাবা। তাহলে আমি যদি সেটাকে যদি বিশ্বাস না করি, তাহলে আসলে এই সিস্টেমটার প্রতি আমার প্র্যাকটিক্যালি ততটা কিন্তু আস্থা নাই, এটাই কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, তো এই কথাগুলো আমার ওয়াইফকে বলার পরে দিয়ে আমার খুব কাছের একজন নারী, কাছের বলতে আমার খুবই স্নেহাস্পদ, তাকে আমি এগুলো বললাম। তাকে তখন বললাম যে ঠিক আছে, আমি লেখাগুলোর একটা ইয়া দিব, তোমাকে ছবি তুলে তোমাকে পাঠাবো। তো ছবি তুলে পাঠাইছি অলরেডি। তখন ভাবলাম যে
এই ধারণাগুলো আমি অন্যদের সাথেও শেয়ার করি, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি যেটা মনে করি যে এখন যারা সমাজ সচেতন, সমাজ সংস্কার করতে চায়, নারী অধিকারের জন্য কাজ করতে চায়, নারীদের মধ্যে একদম বাস্তব সত্য হচ্ছে তারা পাশ্চাত্য নারীবাদ দ্বারা প্রভাবিত। এবং পাশ্চাত্য নারীবাদ যে একটা যে মানে খুবই খারাপ জিনিস, ইললজিক্যাল এবং অ্যান্টি ইসলামিক তো বটেই, এটা কিন্তু আমাদের সবার রিয়েলাইজ করা উচিত। এই জন্য টক্সিক ম্যাসকিউলিনিটির সাথে সাথে টক্সিক ফ্যামিনিনিটি, এই কথাটা আমাদের বলতে হবে। কিন্তু ইটসেলফ ম্যাসকিউলিনিটি বা ফ্যামিলিনিটি খারাপ তো কোনো কিছু নয়, বরঞ্চ পরিবার সমাজ এগুলো অনেক সুন্দর হবে যখন নারীরা নারীসুলভ বৈশিষ্ট্যগুলো নিয়ে বড় হবে এবং সেগুলোকে তার ধারণ করবে, এর মাধ্যমে তাদের ফুলফিলমেন্টের দিকে এগিয়ে যাবে। এবং পুরুষরা পুরুষসুলভ বৈশিষ্ট্যগুলোকে ধারণ করবে, লালন করবে, বিকাশ করবে এবং এটাকে নিয়ে তারা তাদের ফুলফিলমেন্টের দিকে আগায় যাবে। সো হ্যান্সফোর্থ ইয়াং চ্যাপস, তোমরা এই মেয়েদেরকে কখনো খোঁচাখুচি করবা না, তাদেরকে উত্ত্যক্ত করবা না। এটা তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে যে তারা সুন্দর হয়ে থাকতে চায়। কথার কথা, ময়ূর প্রজাতির মধ্যে পুরুষ ময়ূরটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, তো মানুষ প্রজাতির মধ্যে নারীরা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আকর্ষণের প্রতীক, এবং সেই জন্য তারা সেটা চর্চা করেন। এটা নিয়ে তাদেরকে মানে কোনো কথাবার্তা বলা উচিত নয়। এবং পেট্রিয়ার্কি এইটার যে অপপ্রয়োগ হচ্ছে, একই সাথে আমরা আমাদের বুঝতে হবে যে ফ্যামিনিনিটির একটা কিন্তু অপপ্রয়োগ হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং তো হচ্ছেই। আমরা যদি মানুষকে যদি স্বাভাবিকভাবে মানুষ যেরকম সেভাবে যদি বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকের একটা ইউনিক রোল আছে। মেল পারসন কখনোই সেই কাজগুলো করতে পারবে না একজন ফিমেল পারসন যে কাজগুলো করতে পারে, এবং ফিমেল পারসনরা কখনোই সেই কাজগুলো করতে পারবে না যেটা মেল পারসনরা পারে। জোর করে যে সমান করার চেষ্টা করেছে তাতে কোনো লাভ নাই। আমরা যে অনুবাদ করছিলাম যে শেরিল স্যান্ডবার্গ যে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ, তো ওই 2010 সালের টেড টকটা দেওয়ার পরে বিখ্যাত হয়ে গেল। এরপরে বই লেখছে, সেই বইও একদম বেস্টসেলার হয়েছে। ওই টেড টকটা আমরা অনুবাদ করেছিলাম। সেখানে কিন্তু শেরিল স্যান্ডবার্গ বলছে যে সিট বাই দ্য টেবল নট এট দ্য কর্নার। এটা মানে এটা কি? সে বলছে যে আমাদের এরকম হাই লেভেলের ইয়েতে দেখা গেল যে নারী পার্টিসিপেন্ট এক্সিকিউটিভরা তারা কতক্ষণ পরে মূল বিষয়টা থেকে তোমরা যা পারো করো, আমরা একমত আছি, কোনায় গিয়ে তারা নানা ধরনের মানে গল্প গুজবে লিপ্ত হয়ে পড়ছে। তার মানে হচ্ছে যে সেটার জন্য তো হার্ডওয়্যার না, এটা কন্ডিশন করে তুমি কোনো জায়গায় কিছু কিছু করতে পারো, কিন্তু কন্ডিশন করে তুমি তো একটা মানে জেনারেল একটা সেট আপ চেঞ্জ করতে পারবে না যেটা ন্যাচারালি সেট আপ করা আছে। এই জন্যই দেখা যায় যে মানে একজনও পাওয়া যায় না, নট এ সিঙ্গেল ওয়ান। কোনো একটা বিষয়ে আমি তো একবার অন ক্যামেরা বলছি, আমি অনেকের কাছে হয়তো পরিচিত, এই কথাগুলো খুবই কনক্লুসিভ। আমি একজনও পাইনি, কেউ পাইলে আমাকে দিবেন এবং আই উইল বি গ্ল্যাড টু ফলো হার। যে যারা কোনো একটা বিষয়ে পলিটিক্যাল, ইকোনমিক, কালচারাল, হোলিস্টিক কোনো একটা বিষয়ে তারা একটা অ্যানালাইসিস করছে বা দিছে। আমার বড় বোন, উনি একজন খুব সফল শিক্ষক ছিলেন, ফুল প্রফেসর, এখন রিটায়ারমেন্টে গেছেন। উনিই বলছে আমরা মেয়েরা তো, আমি তো আমার ঘরের মধ্যে পেপারটা কোনো সময় ভালো করে পড়ি না, আমি তো দুনিয়ার সম্বন্ধে কোনো খবরই রাখি না। এবং এটাই বাস্তবতা। এখন যারা ফেসবুকে বসে বিভিন্ন ইস্যুতে কিছু একটা কমেন্ট করা, কিছু একটা করা, এরকম মানে এগুলা কি বলবো, এগুলো নিয়ে আমার খুব বাজে খারাপ অভিজ্ঞতা আছে। গৃহবধূ সে ফাটায় ফেলাইতেছে, মারে ফেলাইতেছে, হ্যাঁ, শেখ হাসিনারে নামায় ফেলতেছে, আর দোকানের উল্টাই দিতেছে, মানে কি জানি আমেরিকার প্রেসিডেন্ট কি ছিল নাম, ট্রাম্প, হ্যাঁ, ট্রাম্পের ফাটায় ফেলাইতেছে, এরকম আলট্রা মানে পলিটিক্যাল স্টেটমেন্ট। হ্যাঁ, এগুলো কতগুলা মানে ট্রেন্ড ফলো করা এবং এগুলো কোনো কাজেই না। বাংলাদেশে এখন কি হচ্ছে, আগামী 10 বছর পর কি হইতে পারে,
আপনি আধা ঘন্টা বলবেন, 1 ঘন্টা বলবেন, সিস্টেমেটিক অ্যানালাইসিস না, এটা তো পারে না। বিকজ কেন পারে না? কিন্তু যখন তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এটার জন্য, বলার জন্য, এবং এটা অ্যাসাইনমেন্টটা করলে তার একটা পদোন্নতি হবে, তার একটা সুবিধা হবে, কিছু একটা হবে, তখন সে কিন্তু এটা নিয়ে সুন্দর করে একটা জিনিস তৈরি করতে পারবে। কিন্তু লিডারশিপের বৈশিষ্ট্য হচ্ছে, লিডারশিপের মধ্যে ম্যানেজারিয়াল বৈশিষ্ট্য থাকলে হবে না, লিডারশিপের মধ্যে ভিশন থাকতে হবে, লিডারশিপের মধ্যে ইনোভেশন থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে। এই বিষয়গুলোতে তারা তাদের যে ল্যাকিং আছে, এইটা আমরা যে ল্যাকিং শব্দটা ব্যবহার করি, এটা একটা কিন্তু নেগেটিভ কথা। মানে আমরা আসলে নারীদেরকে দোষারোপ করার ব্যাপারে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, দোষারোপ না করে কথাই বলতে পারিনি, আমার একটা সিচুয়েশান। আনফর্চুনেটলি নারীরা নিজেদেরকেও মনে করে যে এরকম, হ্যাঁ, এই জন্য যে আমাকে বলছে যে কেন টম বয়, তা এটা তো মানে এরকম বলে যে মানে যেসব মেয়েরা একটু কি বলা যায়, মানে দস্যুপনা করে, এই করে সে করে, বলা যায় হ্যাঁ এরকম ইয়াতে। তো এখন আমরা ধরেই নিছি যে মানুষের বৈশিষ্ট্য মনে হচ্ছে যে পুরুষ মানুষের বৈশিষ্ট্য, কিন্তু মানুষের বৈশিষ্ট্য কিন্তু পুরুষ মানুষের বৈশিষ্ট্য না। মানুষের বৈশিষ্ট্য, পুরুষ মানুষ হচ্ছে বাইরের অবয়ব। মানুষকে যদি বলা হয়, আমি বলবো মানুষ হচ্ছে, যদিও মানুষ বলে কোনো হতে পারে না, মানে মানুষ হলে পুরুষ মানুষ হবে, নাহলে নারী হবে, অথবা না হলে থার্ড জেন্ডার যেটাকে বলা হয় সেটা কিছু একটা হবে। আমাকে যদি একটা মানুষ বলা হয়, আমি বলবো যে সেই মানুষ হচ্ছে বাহিরে পুরুষ, ভিতরে নারী। এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমি একটা পোস্টার করেছি এথিক্স অফ কেয়ারের উপরে, ক্যারল গিলিগানের। ওখানে আমি দেখাইছি এই যে লাভ, সিম্প্যাথি, এমপ্যাথি, ইমোশন, যে ফেমিনিন বৈশিষ্ট্যগুলো, আর লজিক, রিজন, এগুলো মানে এখন আবার এগেন কেউ ভুল বুঝবে। আমাদের ডিপার্টমেন্টে আবার একাডেমিক কমিটির মিটিংয়ের শুরুতে বা শেষে বা মাঝখানে কোনো একভাবে এ নিয়ে কথা হলো, আমাদের পোস্টার নিয়ে। এখন আমাদের নারী কলিগরা বলছে, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কি মনে করেন আমাদের মধ্যে লজিক কাজ করে না, আমরা কি রিজন বুঝি না? মানে এই যে কোনো কিছুকে পার্সোনালি নেওয়া, এটা কিন্তু একটা নারীসুলভ বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য না। তো এখন আমরা তাদেরকে বুঝাইলাম, এবং যিনি আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর ইকবাল শাহিন খান, যিনি এই বিষয়টা পড়ান, তিনিও বললেন, আমাকে সাপোর্ট করলেন। ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে একটু বেশি, এদের মধ্যে একটু কম। এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, যে আমরা যদি বলি যে গাছের শিকড় এবং গাছের উপরের অংশ, কাণ্ড ইত্যাদি আর কি। এখন একটাকে যদি আমরা শিকড় বলি, তাহলে আরেকটা হচ্ছে কাণ্ড, আর একটাকে যদি আমরা কাণ্ড বলি, আরেকটা হচ্ছে শিকড়। মানে একটার সাপোর্ট ছাড়া আরেকটা চলে না। তো মানুষের মধ্যে এই সকল বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে মানবিক বৈশিষ্ট্য, মানে মানবিকতা, আমরা যেটা বলি হিউম্যান ভ্যালুজ, যেটা বলি হিউম্যান, HUMAN, হিউম্যান ভ্যালুজ। তো এই দুটা মিলে হচ্ছে হিউম্যান ভ্যালুজ। সো ফেমিনিনিটি ইন এন ইটসেলফ, এটা তো খারাপ কিছু নয়, বরঞ্চ আমি মনে করি যে তোমরা যারা নারীরা আছো, তোমাদের সাহস করে বলা উচিত। এই যে মেয়েরা বিড়াল পালে, তো ওদের বয়সে আমার মায়েরা তো বাচ্চা পালছে, তো ওরা এখন বাচ্চা না হলে কি বিড়াল পালবে না কি পালবে? আমার বড় ভাই উনি একটু প্রগতিশীল চিন্তা ভাবনা, উনি বলছেন যে আমার মেয়ের বাসায় গেছি নিউ ইয়র্ক অ্যাপার্টমেন্টে, এই মেয়েরা সিঙ্গেল থাকে, বিশাল বিশাল কুকুর পালে, লিফটের মধ্যে বিভিন্ন করিডোরে দেখা যায়। তো এখন ও বিশাল দেখি একজন মানুষের সাথে না থাকলে বিশাল দেখি একটা কুকুর হলে তো থাকা উচিত তার, কারণ কুকুরটার মধ্যে তো প্রাণ আছে, কুকুরটার মধ্যে তো একটা, যে কোনো একটা মানে প্রাণীর মধ্যে কিন্তু একটা কি বলা যায় শব্দটা, কি আপনি সংক্ষেপে টাচ বলতে পারেন, টাচ বা একটা কিছু আছে যেটা মানুষ খুব এনজয় করে, তার একাকিত্ব নিরসনের জন্য সে এনজয় করে আর কি। হ্যাঁ, এই যে আমাদের বর্তমান সোসাইটির যে দীর্ঘ সময় ধরে লেখাপড়া করা, এরপরে ক্যারিয়ারের চাপ, এটা কিন্তু নারীদেরকে খুব ক্ষতিগ্রস্ত করতেছে। হ্যাঁ, তো ওই যে স্ল্যাফলি, এটা হয়েছে ফিলিস স্ল্যাফলি, তার অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, এবং সে বক্তৃতা দিলেই প্রথমে বলতো যে আমার হাজব্যান্ডের অনুমতি নিয়ে আমি এই প্রোগ্রামে আসছি, এবং সে বলতো যে এই কথাটা আমি এই জন্যই বলি যে নারীবাদীদেরকে এটা চেয়ে অন্য কিছু এত বেশি হার্ট করে না। হ্যাঁ,
তো ফিলিস শ্ল্যাপলি তিনি বলছেন যে তিনি একটা ফর্মুলা দিয়েছেন যে নারীরা 20 বছর লেখাপড়া করবে, 20 বছর মনোযোগ দিয়ে সংসার করবে, 40 বছর বয়সের পরে সে ফুলফিলমেন্টের জন্য প্রফেশন, সোশ্যাল ওয়ার্ক যা ইত্যাদি করবে। আমি মনে করি এটা শুনতে আপনাদের যতই খারাপ লাগুক না কেন, এটা খুব বাস্তবসম্মত ফর্মুলা। যখন মা হওয়ার তার সবচেয়ে উপযুক্ত সময়, তখন সে আনমেরিড। যখন বাচ্চার মা হওয়াটা তার বৈবাহিক জীবনের সবচেয়ে উপযুক্ত সময়, তখন সে ক্যারিয়ারের পিছনে, জীবনকে এনজয় করার পিছনে, নানা কিছুর পিছনে সে ছুটে বেড়ায়। কিন্তু 30+ অ্যারাউন্ড 35-এ গিয়ে যখন সে মা হওয়ার চেষ্টা করে, দেন ইট ইজ টু লেট ফর হার। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা বললাম ইনফরমালি, সংক্ষেপে বলতে চেয়েছিলাম, কিন্তু কথা অনেক লম্বা হয়ে গেল। যারা আপনারা শুনবেন, কোনো বিষয় যদি মনে করেন যে আমার সাথে আপনাদের ফার্দার এনগেজমেন্টের দরকার, আই এম ওপেন মাইন্ডেড, ইউ প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।